বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামাত ইসলামীর সাবেক নায়েবে আমির, যদিও জামাত ইসলামীর সাবেক প্রচার সম্পাদক হিসেবে যিনি বাংলাদেশে বিশেষ পরিচিতি পেয়েছেন এবং তার একটা নেম অ্যান্ড ফেম ছিল। সংগ্রামের সোনার বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং জামাত ইসলামীর নেতাদের মধ্যে যারা গুণী, পড়াশোনা জানা, তাদের মধ্যে একজন, যাকে মানুষ অধ্যাপক বলে থাকে, যদিও ওই অর্থে তিনি অধ্যাপক নন, জনাব তাসনিম আলম। আমরা তাকে চিনেছি জামাতের প্রচার সম্পাদক হিসেবে। পরবর্তীতে জামাতের নায়েবে আমিরও ছিলেন, বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী ছিলেন তিনি একসময় 70 সালের দিকে ছাত্রসংঘ করতেন। এরপরে স্বাধীন বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির করেছেন, রাজশাহীতে পড়াশোনা করেছেন, রাজশাহীর নাটোর বাড়ি, রাজশাহী শহর শাখা শিবিরের দায়িত্ব পালন করেছেন, এরপরে কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন, এক পর্যায়ে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছে অধ্যাপক তাসনিম আলম। এবং ইন্টারেস্টিং বিষয়, অধ্যাপক তাসনিম আলমের সেক্রেটারি ছিলেন বর্তমান জামাত ইসলামীর হেভিওয়েট নেতা এবং সংসদীয় উপনেতা জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এবং যিনি শিবিরের সাবেক সভাপতিদের মধ্যে অত্যন্ত মেধাবী এবং গুণী চাদ্রেল সভাপতি ছিলেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এমনকি বর্তমান আমিরে জামাত, যিনি শিবিরের কেন্দ্রীয় নেতা ছিলেন না, রাজশাহীর নেতা ছিলেন, সিলেটের নেতা ছিলেন, সিলেট মহানগরী সভাপতি ছিলেন সম্ভবত ডাক্তার শফিকুর রহমান। এই ডাক্তার শফিকুর রহমান কিংবা ডাক্তার তাহের, এরা সবাই অধ্যাপক তাসনিম আলমের অধীনে শিবিরের রাজনীতি করতেন, কমপক্ষে 2 বছর সিনিয়র ছিলেন। দর্শক, সেই অধ্যাপক তাসনিম আলম নিয়ে হঠাৎ করে জামাত শিবিরের নেটিজেনদের মধ্যে সন্দেহ সংশয় ছড়িয়ে পড়েছে যে ব্যাপারটা কি। তাসনিম আলমের মতো হেভিওয়েট নেতা, যিনি জামাতের প্রেস উইং দেখতেন, প্রচার সম্পাদক ছিলেন, যিনি নায়েবে আমির ছিলেন এবং বর্তমান আমিরে জামাতের সিনিয়র কিংবা বস, তার নেতা ছিলেন, তিনি জীবিত, তার বাসা একদম মগবাজারে, জামাতের অফিসের একদম পাশেই, আমি জানি চিনি, অথচ তার কোনো খবর নাই, তার কোনো এক্সিস্টেন্স নাই, তার সম্পর্কে জামাতের লোকজন, তার শুভাকাঙ্ক্ষীরা কেউ জানে না। এরকম একজন নেতা, যাকে তৈরি করতে অনেক সময় লাগে, বা বিশেষ করে অধ্যাপক তাসনিম আলমের নাটোরের শিবিরের সাবেক নেতা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন দায়িত্বশীল যাদের বাড়ি নাটোর ছিলেন, শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার একজন সাবেক সেক্রেটারি, পরবর্তী কেন্দ্রীয় দায়িত্ব পালন করেছেন। তার কাছ থেকে আমি অধ্যাপক তাসনিম আলম সম্পর্কে অনেক কিছু শুনেছি, প্র্যাকটিক্যালি যারা দেখেছেন তাদের কাছ থেকেও শুনেছি যে তিনি একজন মুত্তাকি লোক ছিলেন, আছেন, এবং পরেজগার, এবং তার আমল আখলাক একদম ব্যতিক্রম ছিল। সেই আব্বাস আলী খানদের কাতারে খুব আমলি একজন লোক ছিলেন, পরেজগার একজন লোক ছিলেন, প্রচার বিমুখ লোক ছিলেন, যদিও তিনি প্রচার সম্পাদক ছিলেন। এরকম একজন গুরুত্বপূর্ণ নেতা, এটা জামাতের ক্রিম, তিনি কেন নীরবে নিবৃতে অসুস্থ হয়ে বাসায় থাকবেন? তাকে নিয়ে কেন জনশক্তিতে কিছু জানবে না? এবং তাকে কেন জামাত দৃশ্যপটে আনবে না? কেন তিনি সাইড লাইনে হয়ে গেলেন? তাকে তো আর ফাঁসি দেওয়া হয়নি অথবা মেরে ফেলা হয়নি। তিনি জীবিত থাকতে তাকে নিয়ে কেন আলোচনা নেই? হুইল চেয়ারে করে হলেও তাকে জামাতের প্রোগ্রামে আনা দরকার, তাকে সামনে আনা দরকার। তিনি জামাতের দুঃসময়ের নেতা। হাসিনা ফেসিবাদ কায়েম করেছে যাদেরকে নির্যাতন করে, তাদের মধ্যে প্রথম সারির 2 জন হচ্ছেন এটিএম আজহারুল ইসলাম এবং অধ্যাপক তাসনিম আলম। এটিএম আজহারুল ইসলাম এখন সংসদ সদস্য, তিনি দৃশ্যপটে আছেন, কিন্তু তাসনিম আলম সেই একই সাথে মার খেয়েছেন এবং ভয়ানকভাবে নির্যাতিত হয়েছেন। আমাদের মনে আছে, আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ডান্ডা বেরি করিয়ে তাকে আদালতে উঠানো হয়েছে, মারাত্মকভাবে নির্যাতন করা হয়েছে, আমরা সাক্ষী। দর্শক, সেই তাসনিম আলম কেন দৃশ্যপটে থাকবে না? এটা নিয়ে জামাতের অভ্যন্তরে বা নেটিজেনদের মধ্যে, বিশেষ করে সারা বাংলাদেশে জামাতের লক্ষ কোটি ভক্ত সমর্থক, তারা এখন প্রশ্ন করছে, তাদের মধ্যে সন্দেহ সংশয় ঢুকে গেছে। বিশেষ করে সন্দেহটা হচ্ছে এরকম যে ব্যাপারটা কি, জামাত ইসলামীর রাজনীতিতে এরকম ঘটনা ঘটে, এটা যে কোনো দলের রাজনীতি ঘটে, এটা স্বাভাবিক এবং এটা ভুল নয়, এটা হওয়া উচিত। কোনো কারণে, যেমন জামাত নেতা মানেই যে ভুলের ঊর্ধ্বে, নট লাইক দ্যাট। জামাতের কেন্দ্রীয় নেতা হলেও তিনি শাস্তির মুখোমুখি হতে পারেন, অথবা তিনি অসাংগঠনিক কোনো কাজে জড়িয়ে পড়লে তাকে সংগঠন সাইডলাইনে পাঠিয়ে দিতে পারে, বহিষ্কার করতে পারে। এটা হওয়া উচিত, বরং আমরা তো এগুলোর পক্ষে। তো সেক্ষেত্রে
যেমন রাজশাহী মহানগরীর সাবেক আমির আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদের শ্বশুর আতাউর রহমান সরকার, নামটা এরকম হবে কাছাকাছি নাম, তিনি কিন্তু নায়েবে আমির ছিলেন জামাতের, কিন্তু এক পর্যায়ে তিনি মৃত্যুবরণ করেছেন, মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু এই আতাউর রহমান সাহেব তিনি জামাতের এক প্রকার সাংগঠনিক শাস্তির মুখোমুখি হয়ে তার সাংগঠনিক ক্যারিয়ার শেষ করতে হয়েছে। একজন ব্যক্তি যিনি শিবিরের কেন্দ্রীয় সভাপতি হন অথবা জামাতের রাজনীতির জন্য তার জীবন যৌবন একদম বৃদ্ধ বয়সে চলে যান, সে জীবনে যদি সাংগঠনিক শাস্তির মুখে পড়ে কোনো না কোনোভাবে সাইড লাইনে চলে যেতে হয়, সাংগঠনিক শাস্তি প্রকাশ্যে হয়, গোপনে হয়, নানানভাবে হয়, এটা আমাদের কাছে দুঃখজনক। সংগঠন হয়তো ভালোর জন্য এটা করে, কিন্তু এটা দুঃখজনক। আতাউর রহমান সাহেবের ক্ষেত্রে এটা হয়েছিল। অধ্যক্ষ মোহাম্মদ তাহের শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আমাদের এই ফারজানা মাহবুবার বাবা হেভিওয়েট শিবির সভাপতি ছিলেন এবং জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন, খুব সক্রিয় ছিলেন। কিন্তু হঠাৎ করে তিনি দৃশ্যপটের বাইরে চলে গেছেন এবং এক পর্যায়ে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনিও এক প্রকার সাংগঠনিক শাস্তির মধ্যে পড়েছিলেন। কেন, কার দোষ কি, এই আলোচনায় যাচ্ছেন, এটা ভিন্ন আলাপ। এবং এখনো আছেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি, এদের মধ্যে বেশ কয়েকজন আছেন সাংগঠনিক এক প্রকার অঘোষিত শাস্তির ফলে তারা কোণঠাসা। ডাক্তার আব্দুল্লাহ আল মামুন আছেন, তার সময় শিশির মনির কিন্তু এখন দৃশ্যপটে এসেছেন। শিশির মনির এক সময় কোণঠাসা ছিলেন, শিশির মনির এক সময় নিষিদ্ধ ছিলেন জামাতের মধ্যে। শিশির মনির, মির্জা গালিব, এদের সম্পর্কে বলা হতো যে ঢাবি শিবির যেন তাদেরকে কোনো প্রোগ্রামে না ডাকে, কিন্তু ঢাবি শিবির কোনোদিন জামাতের হাইকমান্ডের এই নির্দেশ মানে নেই। এটা ভিন্ন আলাপ। এখন এটা দুঃখজনক, বাট এরকম ঘটনা ঘটতে পারে, ঘটা স্বাভাবিক এবং অনেক ক্ষেত্রে হয়তো ঘটা উচিত সংগঠনের বৃহত্তর স্বার্থে। তাসনিম আলমের ক্ষেত্রেও অনেকে এ ধরনের ধারণা করছেন যে অধ্যক্ষ তাহেরের মতো কিংবা আতাউর রহমানের মতো, মঞ্জুর ইসলাম ভুঁইয়ার মতো তাকে কোনোভাবে সাইডলাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে কিনা। এই যে বিভ্রান্তিটা, এই বিভ্রান্তিটা তৈরি হয়েছে আমি যতদূর খোঁজ নিলাম জামাতের মিডিয়া উইং এর দুর্বলতার কারণে, তাদের অযোগ্যতার কারণে। কারণ আমি যতটুকু জানতে পেরেছি তাসনিম আলম সাহেবের, হ্যাঁ তিনি ক্রিয়েটিভ লোক ছিলেন, কামরুজ্জামানের মতো সৃজনশীল লোক ছিলেন, এক্ষেত্রে তার অনেক সুন্দর সুন্দর প্রস্তাবনা ছিল, এক্ষেত্রে কিছুটা দূরত্ব সংগঠনের সাথে, এটা অনেক ক্ষেত্রেই হয়। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সাথেও তো হয়েছিল, তার তো রোকনিয়া তো স্থগিত হয়েছিল, কিন্তু তিনি তো এখন জামাতের দ্বিতীয় প্রভাবশালী নেতা, এটা কোনো ব্যাপার না। কিন্তু মূল যে খবর আমি যেটা জানতে পেরেছি যে তিনি আসলে সিভিয়ারলি অসুস্থ, সিরিয়াসলি অসুস্থ। ফ্যাসিবাদী সরকার হাসিনা তাকে এতটাই নির্যাতন করেছে যে তিনি ঠিক মতো চলাফেরা করতে পারছেন না, সাংগঠনিক দায়িত্ব পালন করার মতো, দৃশ্যপটে আসার মতো অবস্থায় তিনি নেই। তিনি মজলিস শুরা সদস্য জামাতের, আমি যতদূর জানি। তিনি সর্বশেষ এই অধিবেশন, আগের অধিবেশনে এসেছিলেন এবং জামাত ইসলামের মিডিয়া উইং এর লোকজন বিশেষ করে প্রায় তার খোঁজ খবর নিতে যান। কিছুদিন আগেও নাকি এহসানুল মাহবুব জুবায়ের তিনি খোঁজ খবর নিতে তার বাসায় গিয়েছিলেন, জামাতের অফিস থেকে, যেটা আমি জানতে পারলাম। তো এরকম ঘটনা ঘটে, কিন্তু এটা জামাতের মিডিয়া উইং কেন প্রচার করে না? জামাতের এটা একটা প্র্যাকটিস। দেখেন, হয়তোবা অধ্যাপক তাসনিম আলমের প্রতি সহযোদ্ধা, সহযোগী কিংবা সহকর্মী হিসেবে জামাতের লোকজন দায়িত্ব পালন করছেন, খোঁজ খবর নিচ্ছেন। আমি ধরলাম না যে এখানে ওইরকম কোনো বহিষ্কার কিংবা সাংগঠনিক গোপন শাস্তির কোনো রাজনীতি আছে, কিন্তু তাকে মিডিয়ায় কেন আনা হচ্ছে না, তার সম্পর্কে কেন জামাতের জনশক্তিরা জানতে পারছে না, এই প্রশ্ন সামনে আসছে। এইটাই হচ্ছে মিডিয়া উইং এর দুর্বলতা। এই জন্য আমরা দেখতে চাই যে তাসনিম আলম অসুস্থ মানুষ, তার জন্য আমরা সবাই দোয়া করতে চাই, সবাই দেখুক, জানুক, তার অসুস্থতার ছবি প্রচার করা হোক, যদিও তিনি প্রচার বিমুখ, অথবা তার সুস্থতা কামনায় জামাত মাঝে মাঝে ফেসবুকে পোস্ট দিক। তার মতো একজন মুখলেস এবং প্রবীণ রাজনীতিবিদ, জামাত শিবিরের রাজনীতির যে সিলসিলা, তাতে তাকে প্রাসঙ্গিক রাখা, তাকে আলোচনায় রাখা, দৃশ্যপটে আনাটা জরুরি। যেহেতু অনেক অ্যাক্টিভিস্ট, অনেক লেখক এই প্রশ্ন তুলছেন, আমরাও জামাতের মিডিয়া উইংকে বলতে চাই, আপনারা ভুজুং বাজুং ব্যাখ্যা না দিয়ে, বিভ্রান্তি সৃষ্টি না করে তার সম্পর্কে জাতিকে জানান। আমরা সবাই দোয়া করি।